মানে সব সময় একটা এক্সট্রিম রাইড দিতে হবে। কুয়াশায় অবস্থা খারাপ, ধরতে গেলে কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশায় বারবার ভাইজরে পানি জমে যাচ্ছে, ভিজিবিলিটি আসলে অনেকটাই কমে আসছে। রাস্তা ভাই একের, এটা মানতেই হবে। হজরত খান জাহানাল এটা মাজার 42 কিলো, তার মানে আমরা বাগেরহাটে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। গত 17 জানুয়ারি বছরের প্রথম লং ট্যুরটা করে আসলাম। ট্যুরটা ছিল একটা ডে ট্যুর। গিয়েছিলাম বাগেরহাটের ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদে। এবার একটা গ্রুপের সাথে ট্যুরটা দিয়েছিলাম। স্কুটার ট্রাভেলার্স বিডি গ্রুপটা প্রায় সময়ই নানা ধরনের ট্যুরের মধ্যেই থাকে। এবার যখন শুনলাম তারা 7 গম্বুজ মসজিদে ডে ট্যুর দিবে, সাথে সাথেই মনস্থির করে ফেলি তাদের সাথে ঘুরে আসব। তাহলে চলুন দেখে আসি কেমন ছিল সেই ট্যুর। সূর্য এখনো উঠে নাই, ঘড়িতে সময় বাজে হচ্ছে 6টা 8। শুরু করা যাক, বিসমিল্লাহ। আমি আপনার পিছনে ভাই। কার পিছনে যাবো চিনবো না তো, হারাই যাবো পরে। আপনি জ্যাকেট আছে আপনারটা, আপনারটা দেখতে পাবো পেছনে। আরে এখন হারাই ফেলবো আমি, আপনি যান একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম কুয়াশাচ্ছন্ন একটা ভোরে খুব সকাল সকাল বেরোইছি এসটিবিটি গ্রুপের সাথে। এটাই আমার প্রথম রাইড। কুয়াশায় ধরতে গেলে কিছুই দেখা যাচ্ছে না, মানে সব সময় একটা এক্সট্রিম রাইড দিতে হবে। কুয়াশায় অবস্থা খারাপ, এর মধ্যেই ছুটে চলতে হচ্ছে। একটা শান্তিপূর্ণ রাইড কখনোই মনে হয় আমার কপালে নাই। খুলনা বাগেরহাট আমি এর আগেও গেছি, কিন্তু তখন ছিল হচ্ছে একদম ফাটাফাটি গরমকাল, আর এবার হচ্ছে এক্সট্রিম কুয়াশা। গ্রুপ এসটিবিডির সাথে আমার পরিচয় বেশি দিনের না, যদিও গ্রুপে আছি প্রায় 6 থেকে 8 মাসের মতো, কিন্তু সবার সাথে আড্ডা দেওয়া হয়েছে মোটে 2বার। আর আজকে একটা ডে ট্যুরে বেরোইছি। আমি যতগুলো জায়গায় গেছি বাংলাদেশের, সবচেয়ে সুন্দর রাস্তা পাইছি হচ্ছে দক্ষিণবঙ্গের এই খুলনা বাগেরহাট এই অঞ্চলগুলোতে যাওয়ার সময়। একে তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তার উপরে দক্ষিণবঙ্গে রাস্তা অনেক সুন্দর। গ্রুপে রাইড দেওয়ার সুবিধা হচ্ছে একটা গ্রুপের মাঝখানে থাকতে পারলে আবহাওয়া যতই এক্সট্রিম থাকুক নিজেকে সেফ মনে হয়, জার্নিটা কমফোর্টেবল মনে হয়। সামনে পেছনে মানুষ থাকে, যে কোনো বিপদ আপদে তারা হেল্প করে। কুয়াশায় বারবার ভাইজরে পানি জমে যাচ্ছে, ভিজিবিলিটি আসলে অনেকটাই কমে আসছে। তারপরে সবাই একসাথে আছে, এটা একটা ভালো ব্যাপার। সোলো রাইডের একটা সুবিধা হচ্ছে নিজের মতো করে টানা যায়, নিজের কাছে একটা ফ্রিডম থাকে। কিন্তু গ্রুপ ট্যুরে সবসময় গ্রুপের স্পিডের সাথে নিজের স্পিড মেনটেন করে চলতে হয়। এর আগে আমি যত ট্যুর দিছি সবগুলাতেই দেখা গেছে আসলে এক একটা বাইক এক এক দিকে, কেউ সামনে কেউ মাঝখানে কেউ বেশি পিছনে পড়ে গেছে, কার কোনো খবর নাই। এগুলো আসলে গ্রুপ রাইড ছিল না। যাই হোক, এই ঘন কুয়াশার মধ্যে সবাই নিরাপদে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারলেই হয়। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। এরপরে সেখানে কি দেখা হবে। পদ্মা সেতুর টোল প্লাজার আগে আমরা আমাদের শরীরটাকে গরম করার জন্য একটা টি ব্রেক দিলাম। এবারের ট্যুরে আমরা 13টা টু হুইলার একসাথে যাচ্ছি, যার মধ্যে 4টাই আছে হুন্ডা এডিভি 160, 2টা আছে টিভিএস অ্যান্টর্ক 125, 3টা আছে সুজুকির এক্সেস 125, একটা ভেসপা,
একটা এপ্রিলিয়া SR 125 আর বাকি দুইটা বাইক। মোটরসাইকেল লেন, সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে। আমার সিরিয়াল হচ্ছে 8 নাম্বার। সূর্যি মামা আস্তে আস্তে উকে দেওয়া শুরু করছে, আর আমি দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুতে উঠলাম। পদ্মা সেতু নিয়ে যত কথাবার্তাই থাকুক, আমাদের গর্ব করার মতো একটা জিনিস হচ্ছে পদ্মা সেতু। মোটরসাইকেলের জন্য আলাদা করে লেন করে দেওয়ায় একটা দিক দিয়ে ভালোই হয়েছে, তবে বেশিরভাগ সময় আসলে কোনো গাড়ি ঘোড়াই লেন মেনটেন করে না। বড় গাড়িগুলোও অনেক সময় বাম পাশে চেপে যায়, আবার অনেক বাইকারই মোটরসাইকেলের লেন ক্রস করে মেন লেনে উঠে যায়। যাই হোক, স্পিড লিমিট আমি যতটুকু জানি পদ্মা সেতুতে বাইকের জন্য 60। আমরা 60 মেনটেন করেই চলার চেষ্টা করতেছি। সূর্যি মামা একটু উকি দিয়ে আবার কুয়াশার ভিতরে হারাই গেল। আরে বাবা, কি কুয়াশা রে ভাই! যাক, অন্যরকম একটা অনুভূতি। শীতকাল রাইড করার জন্য পারফেক্ট ওয়েদার হইলেও বেশিরভাগ সময় দেখা গেছে পরীক্ষা বা অন্য কোনো কারণে শীতকালে রাইড করতে পারি নাই। এইবার একদম সব কিছু ফেলে রেখে রাইড করতে চলে আসছি। সূর্য মামা একটু পর পর উকি দিয়ে আমাদেরকে দক্ষিণবঙ্গে স্বাগত জানাচ্ছে। কুয়াশার কারণে পদ্মার যে সৌন্দর্য সেটা দেখানো পসিবল হচ্ছে না, তবে প্রমত্ত পদ্মার বুকে এই জাইগান্টিক স্ট্রাকচারটা কিভাবে যে দাঁড়ায় আছে, অবশ্যই এটা একটা ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস। পদ্মা সেতু হওয়াতে আসলে কতটুকু উপকার হয়েছে, যারা এতদিন ফেরি দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পদ্মা পার হয়েছে, শুধুমাত্র তারাই বলতে পারবে। যদি মেগা প্রজেক্টগুলা আরও সততার সাথে দুর্নীতিমুক্তভাবে তৈরি করা যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই আরও মঙ্গলজনক হবে। পদ্মা সেতু পার করে দক্ষিণবঙ্গে চলে আসলাম, সেই সাথে ঠান্ডার তীব্রতাটাও বাড়ছে। গ্রুপ রাইডে আমি আমার জীবনে একবারই লিড দিছিলাম, সেটার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, যেই কারণে কোনো গ্রুপ রাইডে আমি আর লিড টিড দিই না, পেছনে থাকতেই বেশি পছন্দ করি। আমি খুব সুন্দরভাবে সামনের বাইকগুলোকে ফলো করতে পারি। যদি আমার স্পিড রেঞ্জের ভিতরে থাকে তাহলে সেটা আমার জন্য কোনো প্রবলেম না। সম্ভবত নেক্সট স্টপ আমাদের ভাঙ্গার পরে কোনো একটা হোটেলে সকালে নাস্তা করার জন্য আমরা আরেকটা ব্রেক দিব। এখন যেহেতু কুয়াশা অনেক বেশি, সামনে যদি রোদ উঠে দেখা হবে আলো ঝলমলে কোনো একটা জায়গায়। ব্লুটুথ ব্লুটুথ দিতে পারেন, খারাপ না। শাম্পান হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি শতবর্ষী আম গাছটা দেখতে। গতবার যখন আসছিলাম তখন এটা যে এত কাছে আসলে আমরা জানতাম না। যাই হোক, এবার এটা মিস করতে চাচ্ছি না, শতবর্ষী আম গাছটা দেখে আসছি।
খাওয়া দাওয়া শেষ, শতবর্ষী আম গাছ দেখা শেষ, ফুয়েল ভরাও শেষ। এইবার ডেস্টিনেশন একদম ৬০ গম্বুজ মসজিদে গিয়ে। দক্ষিণবঙ্গের এই দিকটা আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এখানকার স্মুথ রাস্তার জন্য। রাস্তাগুলো একদম বাটার স্মুথ। খুব অল্প দু একটা জায়গাতে খানাখন্দা আছে, তাও এগুলো মেনশন করার মতো না। এরকম স্মুথ রাস্তায় চালাইতে চালাইতে ঘুম চলে আসতেই পারে, তবে যেহেতু 2 ওয়ে রোড, এর জন্য সচেতন থাকা লাগবে। আমার জন্য রাস্তা বাটার স্মুথ মানে বাসগুলোর জন্য রাস্তা বাটার স্মুথ, সো এরা ওইভাবেই চলে। বাস ড্রাইভাররা খুবই রাফ চালায় এই রোডে, এই কারণে সতর্ক থাকতে হবে। তবে রাস্তা ভাই একের, এটা মানতেই হবে। সত্যি কথা বলতে কি, যখন শুনলাম যে এসটিবিডি ৬০ গম্বুজ মসজিদের দিকে আসবে, গতবারের স্মৃতির কথা মনে পড়ে গেল। আসলে এই রাস্তায় বারবার আসতে ইচ্ছা করে। এরকম রাস্তা তো আসলে সব জায়গায় পাওয়া যায় না। হজরত খান জাহানালির মাজার ৪২ কিলো, তার মানে আমরা বাগেরহাটে চলে আসছি। খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলে আসছি, তার মানে চুই জাল দিয়ে মাংস খাইতেই হবে। প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত সবকিছুই স্মুথ চলতেছে। নাসেবের অ্যাক্সেস আমার দেখা মতে মাইলেজের দিক দিয়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। হাইওয়েতে উনি 80-র উপরেও মাইলেজ পাইছে। ওনার গাড়ি কি তেলে চলে না বাতাসে চলে আল্লাহ জানে। এরকম মাইলেজ ওরা স্কুটার থাকলে আর কি লাগে জীবনে। একবার তেল ভরে ভুলে যেতে হয় তেল নেওয়ার কথা। এমন না যে উনি খুব স্লো চালায়, আমি দেখছি যে সবসময় লাইনে সবার আগে আগেই থাকি উনি। স্পিড ব্রেকার আছে কিনা বুঝতেছি না। আছে আছে, তাও বলো যে স্পিড ব্রেকারটা মার্কিং করা আছে। বাংলাদেশে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্পিড ব্রেকারগুলো মার্কিং করা থাকে না, যে কারণে আসলে রাইডারদের খুব স্ট্রাগল করতে হয়। যদি চেনা পরিচিত রাস্তা না হয় আর স্পিড ব্রেকার আসলে মার্কিং যদি না করা থাকে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কক্সবাজার থেকে ফেরার সময় ফেনী পার হওয়ার পরে একটা গ্রুপ পাইছিলাম যারা ঢাকায় ব্যাক করতেছিল। অনেকক্ষণ তাদের সাথে তাল মিলিয়ে চলছিলাম। ওই গ্রুপটা 60-65-এর মতো অ্যাভারেজ গতি রাখছিল, যেটা আমার জন্য আসলে একটু স্লো হয়ে যাচ্ছিল ওই সময়ে, কারণ রাত বেড়ে যাচ্ছিল। আমার আবার নবাবগঞ্জ ব্যাক করতে হবে। আমার ধারণা ছিল এটা যেহেতু একটা স্কুটার গ্রুপ, হয়তো এরাও ওই রকমই গতি রাখবে, কিন্তু এখন দেখতেছি না। এরা এভারেজ 70-এর কাছাকাছি গতি রাখে। তবে একটা জিনিস কি, যারা 150 সিসির স্কুটার আছে, এগুলা যে ট্রেনে সবার আগে চলে যাচ্ছে ব্যাপারটা তা না। যারা অনেক দিন ধরে একসাথে রাইড করতেছে, এরা বারবার রোটেশন করে চালাচ্ছে। দেখা যাচ্ছে কখনো সামনে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে। যারা পিছিয়ে পড়তেছে তাদেরকে আরও ফাস্ট যাওয়ার জন্য উৎসাহিত করতেছে। সব মিলে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। একটা সত্যিকারের গ্রুপ রাইড যেরকম হওয়া উচিত, ওনারা ঠিক সেইভাবে রাইড করে। আরেকটা ভালো দিক হচ্ছে ওনারা টাইম মেনটেন করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো একটা গ্রুপ ট্যুরে গেলে এক একজনের এক এক কাজ সারতে সারতে অনেক সময় শেষ করে ফেলে। ওনাদের দেখলাম যে সব কিছুতে টাইম সেট করা আছে, ওই সময়ের মধ্যেই ওরা সব কাজ শেষ করে ফেলতেছে। সময়ে সময়ে টুকটাক ব্রেক দিচ্ছে, যাদের ছোট ছোট দরকারি কাজ আছে তারা ওই ব্রেকটার মধ্যে শেষ করে ফেলতেছে কাজগুলো। আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগতেছে। যারা স্কুটার রাইড করেন এবং ট্যুর করতে পছন্দ করেন, তারা চাইলে স্কুটার ট্রাভেলার্স বিডি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হইতে পারেন। ষাট গম্বুজ মসজিদে জুম্মার নামাজ শেষ করে আমাদের বর্তমান যাত্রা হচ্ছে চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেলের দিকে। সেখানে গিয়ে আমরা চুইঝাল মাংস দিয়ে দুপুরের খাবার খাবো। জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের ভিতরে গিয়ে ভাবছিলাম কত শত বছর ধরে পিলারগুলো দাঁড়িয়ে আছে।
অথচ একসময়ে এখানে নামাজ পড়তে আসা মানুষগুলো মাটিতে মিশে গেছে। নামাজ শেষ করে আমরা ঐতিহাসিক ঘোড়াদিঘির পাড়ে হিমহিম বাতাসে একটু বিশ্রাম করে নিলাম। সেই সাথে চা, কফি আর টুকটাক ছবি তুলে নিলাম সবাই মিলে। মসজিদ থেকে ফেরার পথে সংলগ্ন জাদুঘরেও ঢু মারলাম একটু। সময় স্বল্পতার জন্য এবার খান জাহান আলীর মাজারে যাওয়া হয়নি। অলরেডি 2:30 বেজে গেছে। চুকনগরে পৌঁছাতে আমাদের আরও 1 ঘন্টার উপরে সময় লাগবে। আমার মতো সবারই হয়তো এতক্ষণে খিদা পেয়ে গেছে। প্রশস্ত বাটার স্মুথ রাস্তা, তার উপর বড় গাড়ির চাপ কম হওয়ায় একটু দ্রুত গতিতেই আগাতে পারছি। খোকন ভাই অলওয়েজ খেপা, ভাই একটু পিছনে পড়লেই ভৌ করে টান দিয়ে আগে চলে যায়। ইরফান ভাইও তার ব্লু হর্স এনটর্ক নিয়ে এবারই প্রথম লং ট্যুরে জয়েন করেছেন। খোকন ভাই এত জোরে টানে যে তার সাথে তাল মিলিয়ে টানা কঠিন। দক্ষিণবঙ্গের এই অংশটার সৌন্দর্য অন্যরকম। সমতল রাস্তা, গ্রামীণ সৌন্দর্য, মাছের ঘের, অজস্র নারিকেল গাছ এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য। অনন্য এই সৌন্দর্য দেখতে দেখতে আমার খিদা লেগে গেছে ভালো পরিমাণে। আপাতত বিদায় নিচ্ছি। আবার ক্যামেরা অন করব চুকনগরে আব্বাস হোটেলে গিয়ে। আব্বাস হোটেলে পৌঁছাতে আমাদের বিকাল 4টার উপরে বেজে যায়। চুইঝাল দিয়ে খাসির মাংস, সাথে গরম ধোয়া ওঠা ভাত, যেন অমৃতের মতো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আসর মাগরিব নামাজ শেষ করার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। এই সময়টুকুতে হাসি আড্ডা গানে মুখরিত ছিল। সবাই সবার সাথে অনেক কথাবার্তা বললাম, খোঁজ গল্প করলাম। যাই হোক, আমাদের সাথে 2 জন থেকে যাচ্ছেন। একজনের বাড়ি এখানেই সাতক্ষীরা, আরেকজন যাবেন হচ্ছে তার বন্ধুর বাসায়। তো তাদের 2 জনকে রেখে আমরা 11টা 2 হুইলার আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে এখন বাজে 6টা 5। ঢাকায় ফিরতে ফিরতে হয়তো অনেক রাত হয়ে যাবে। ক্যামেরাতে কোনো কিছু দেখা যাবে না, এর জন্য হয়তো ক্যামেরা খুব একটা অনও করা হবে না। যতটুকু শুনলাম আমরা কালনা সেতু হয়ে যাব। এদিক দিয়ে আমাদেরকে কম দূরত্ব রাইড করতে হবে, তবে রাস্তায় কিছুটা ভাঙা আছে এদিক দিয়ে। দেখা যাক, রাত যত বাড়বে শীতের তীব্রতাও ততই বাড়বে। শীতের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরেও এদিকে শীত কেমন সে সম্পর্কে আসলে আইডিয়া নাই। আশা করি যে পরিমাণ কাপড় পরছি তাতে শীত কভার হয়ে যাবে। আমার কাছে অসম্ভব ভালো লাগছে গ্রুপ অ্যাক্টিভিটির সাথে রাইড করে। ভবিষ্যতে যদি আরও সুযোগ পাই আরও রাইড করার ইচ্ছা আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টোটাল 504 কিলো রাইড করে রাতে যখন বাসায় ফিরি তখন বাজে রাত 1:45। এসটিবিডি গ্রুপের সাথে এটাই ছিল আমার প্রথম লং ট্যুর। একটা গ্রুপ রাইড কেমন হয় সেটার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। প্রতিটা সেক্টরেই ওনারা গ্রুপ রাইড কেমন হওয়া উচিত তার পরিচয় দিছে। সামনে পিছনে ছিল অভিজ্ঞ রাইডার, আর মাঝখানে ছিল যারা একটু কম অভিজ্ঞ বা নতুন রাইড করতে আসছে। যে কোনো টার্নে একজন ওয়েট করে সবাইকে গাইড করছে, রাস্তা ঠিক করে দিছে। একটা গ্রুপ রাইড পারফেক্ট হওয়ার জন্য যা যা করা দরকার তার সব কিছুই ওনারা আসলে করছে। যেমনটা আগে বলছিলাম, ভবিষ্যতে যদি আবারও সুযোগ পাই তাহলে তাদের সাথে আরও রাইড করার ইচ্ছা আছে। স্কুটার ট্রাভেলার্স বিডির ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে যে কেউ জয়েন হতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে
আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।